ফাংশন নিয়ে ক্লাস নিয়েছিলাম। ফাংশন নিয়ে একটা না, ফাংশন নিয়ে দুটো ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাস নিয়েছিলাম রিকভারি ক্লাসে, ফাংশন নিয়ে। তো রিকভারি ক্লাসে যে ক্লাসটা নিয়েছি ফাংশন নিয়ে, সেই ক্লাসটা এবং আহ, আগে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা, দুটো ক্লাসই কি ক্লিয়ার ফাংশনের ব্যাপারগুলো? ফাংশন নিয়ে যত ধরনের ডিসকাশন ছিল সেই ডিসকাশনগুলো কি সবার ক্লিয়ার? কারণ ও নিয়ে কাজ করতে গেলে ফাংশন কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, নিঃসন্দেহে অনেকেই ক্লিয়ার। তো যারা বিগিনার একদম, তারাও কিন্তু ক্লিয়ার হতে হবে। কারণ সবাই মিলে আমরা আসলে প্রোগ্রামিং শিখবো, ঠিক ওই কারণেই বিগিনারদের জন্য করে, মানে বিগিনারদের ফ্রেন্ডলি করেই কিন্তু আমার এই কোর্স চাই। যতটুকু পরিমাণ পসিবল এক্সপ্লেন করা, ঠিক ততটুকু পরিমাণ এক্সপ্লেন করার চেষ্টা করি আমি, যাতে বিগিনার ফ্রেন্ডলি হয়। আচ্ছা অরূপ, শর্ট রিভিউ বলতে আহ, দুদিন পর? না, শর্ট রিভিউ করা পসিবল না। যদি কোনো মানে প্রবলেম থাকে সেটা কিন্তু আমাকে জানাতে হবে এই মুহূর্তে। মানে আমার আমার রিকভারি ক্লাসগুলো কিন্তু হচ্ছে, কেন রিকভারি ক্লাসগুলো হচ্ছে, আপনারা আগের ক্লাসগুলোতে যে জিনিসগুলো বুঝতে পারেননি সেই জিনিসগুলো ডিসকাস করার জন্য আমাদের রিকভারি ক্লাস। সো এরপর আবার বাড়তি করে কেন আমি প্রিভিয়াস ক্লাসগুলো আবার ডিসকাশন করতে যাব? অরূপ, আপনি কি আমার কথা বুঝছেন? শর্ট রিভিউটা হচ্ছে রিকভারি ক্লাসের জন্য। যে শর্ট রিভিউটা বলছেন সেটা কিন্তু আমার রিকভারি ক্লাস, অর্থাৎ আপনারা যেগুলো বুঝতে পারেননি সেগুলো কিন্তু এই রিকভারি ক্লাসে ডিসকাস করার কথা ছিল আপনাদের। যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আহ, আগে থেকে এগুলো প্রিপারেশন নেওয়া, যে আপনি কি বুঝেননি সেগুলো নোট করা, এবং রিকভারি ক্লাসে কোশ্চেন করা। রিকভারি ক্লাসের সিস্টেমটা রেখেছি এই জন্যই। আর বাকি যে 2 দিন ছুটি, সেটা এক্স্যাক্টলি ছুটিও না, সেটা হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন যে জিনিসগুলো আপনারা ভালোভাবে গ্রেপ করতে পারেননি টানা ক্লাস হওয়ার কারণে, সেই জিনিসগুলো যাতে ভালোভাবে গ্রেপ করতে পারেন, সেই জন্যই 2 দিন ছুটি। এই ছুটি মানে কিন্তু ঈদের ছুটি না, যে আপনি সবকিছু ছেড়ে দিয়ে ঘুরবেন ঘারবেন, হ্যাঁ, ওই টাইপের ছুটি না এটা। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তো আজকে রিকভারি ক্লাসে প্রথমে কি আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে শুরু করব? যে আমার গত ক্লাসে কোশ্চেন অ্যান্সারের সলিউশন কিন্তু সবগুলো দেইনি আমি, সেটা দিয়ে শুরু করব। ওকে, তাহলে আমি কোশ্চেনগুলো আমার করা আছে, সেগুলো আমি শুধুমাত্র এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করে দিব, তারপর কোডটা রিপ্রেজেন্ট করব বা বুঝিয়ে দিব। ঠিক আছে? এই মুহূর্তে আর কোড করে ওভাবে করে বুঝাবো না, কারণ আরো দুটো ইম্পর্টেন্ট টপিকস আছে। আচ্ছা, আগে মনে হয় আমার যে দুটো ইম্পর্টেন্ট টপিক ছিল সেই টপিক গুলো শেষ করে দিন, তাহলে আমি কোড বুঝাতে একটু সময় পাবো। কি বলেন? কারণ হচ্ছে টপিকটা যদি মাথায় থেকে যায় শেষে, আহ, মানে আমি কোড বুঝাতে গিয়ে হয়তো সময় নিতে পারবো না ওইরকম করে। ঠিক আছে? তো আজকে যে দুটো ইম্পর্টেন্ট টপিক ছিল, সেই দুটো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিকার্সিভ ফাংশন। মনে আছে সবার? ফাংশন নিয়ে ক্লাস নেওয়ার সময় আপনারা যখন খুব বোর ফিল করছেন, তখন কিন্তু আমি ফাংশনটা স্টপ করে দিয়েছি। কিছু জিনিস সেখানটা বাকি রয়ে গিয়েছে, সেই জিনিসগুলো মেক আপ করা লাগবে, নতুবা আপনি ও এর জন্য খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন না। হ্যাঁ, ঠিক পরে ডিসকাস করতে আচ্ছা ঠিক আছে। আজকে তো যেহেতু রিকভারি ক্লাস, তো আজকে কততম ক্লাস? রিকভারি ক্লাস, রিকভারি ক্লাস হিসেবে আজকে দ্বিতীয় ক্লাস, কিন্তু এমনিতেই কততম ক্লাস?
16তম ক্লাস, ঠিক আছে। তো 16তম ক্লাসে সফটওয়্যার পার্ক মানে বেসিক পাইথন লার্নিং এ সবাইকে স্বাগতম। এখন আজকে আমি যে ফাংশনের বেশ কিছু জিনিস নিয়ে যে ডিসকাশন করিনি সেই ডিসকাশনটা শেষ করতে যাচ্ছি আর কি। আসলে শেষ একটা পর্যায় পর্যন্ত শেষ করতে যাচ্ছি, শেষ আসলে কখনোই হবে না, চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো যে দুটো ইম্পর্টেন্ট টপিক যেগুলো ছাড়া আসলে পরবর্তীতে আগানো একটু মানে পরবর্তীতে আগানোর জন্য এই দুটো টপিকটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে, একটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, নাম তো শুনছেন সবাই, মনে আছে? রাইট, ফাংশনের মধ্যে ফাংশন কল করা, রিকার্সিভ ফাংশন। আরেকটা জিনিস হচ্ছে স্কোপ, ভেরিয়েবল স্কোপ। এই দুটো জিনিস নিয়ে আমি আগে কোনো ক্লাসে ডিসকাশন করে আসছি। ওকে, তো এই দুটো জিনিস আসলে খুবই ইম্পর্টেন্ট। ওপি তে যাওয়ার আগে আমরা এই দুটো জিনিস শেষ করে তারপরে আমরা নেক্সট ওপি তে যাব। তো প্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন আসলে জিনিসটা কি। কখনো কখনো এমন হয় যে আমি, হ্যাঁ স্ক্রিন কিন্তু আমি এখনো শেয়ার করিনি, আমি জাস্ট রিকার্সিভ ফাংশন সম্পর্কে আপনাদের বলে যাচ্ছি, ঠিক আছে। একটু পর আমি স্ক্রিন শেয়ার করব, কোড শেয়ার করব, তারপর সেটা যদি ড্রয়িং করে বোঝানোর প্রয়োজন হয় ড্রয়িং করে বোঝাবো, নো প্রবলেম। বাট প্রথমে আমি জাস্ট একটু বলে নিচ্ছি, রিকার্সিভ ফাংশনটা হচ্ছে একটা ফাংশন নিজেই যখন নিজেকে কল করে তখন সেটাকে কিন্তু রিকার্সিভ ফাংশন বলে। তো প্রথমে আমি জাস্ট একটা কোডের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে রিকার্সিভ ফাংশনটা কেমন। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, সাউন্ডে কি সবার প্রবলেম হচ্ছে নাকি শুধু আশিকের প্রবলেম হচ্ছে? ওকে, সো আসিফ, আই হোপ আপনার ডিভাইসে অথবা নেটে প্রবলেম আছে। সবার জন্য সাউন্ড যেহেতু ঠিক আছে আমি কন্টিনিউ করছি। ওকে, তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিনটা। ওকে, নাইস। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, একটু খেয়াল করুন। আমি প্রথমে কমেন্ট আউটটা সরিয়ে দিচ্ছি, কমেন্টিংটা সরিয়ে দিয়ে কোডটা একটু দেখুন। এখানটায় এই যে ফ্যাক্ট, এটা কি ফাংশন কল করা সিস্টেম না? আমি ফাংশনের নাম লিখবো, ফাংশনের নামটা লিখে তারপর কি করব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে কিছু আর্গুমেন্ট পাস করব। এটাই কি আমার ফাংশন কল করা সিস্টেম? মনে আছে সবার ফাংশন কিভাবে কল করতে হয়? এটা আসলে আমি কোন ফাংশনকে কল করলাম বলেন তো? এটা কাকে কল করলাম? এটা কিন্তু যেই ফাংশনটার মধ্যে আমি কাজটা করতেছি ঠিক সেই ফাংশনকে কল করলাম, ঠিক না? এই যে আমার এই ব্লকগুলো কোন ফাংশনের অন্তর্ভুক্ত? ফ্যাক্ট ফাংশনের অন্তর্ভুক্ত। মেইন ফাংশন বলতে আসলে এখানটা ওইরকম করে কিন্তু বোঝানো হয়নি, যে কোনো ফাংশনই হতে পারে সেটা, ঠিক আছে। আহ, এখানটায় ফ্যাক্ট ফাংশনের মধ্যে যে ব্লকটা আছে বা যে কোডগুলো আছে সেই কোডগুলোর মধ্যেই কিন্তু আমি আবার কল করেছি, ঠিক আছে। তাহলে ফ্যাক্ট ফাংশনকে আমি ফ্যাক্ট ফাংশনের ভিতর থেকেই কল করেছি। তো এই সিস্টেমটা আমি একটু দেখাই আপনাদের আসলে এটা কিভাবে কাজ করে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রথমে আমি রান করি, তারপর আমি কোডটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, আমি আসলে ফোল্ডার থেকে এটা ওপেন করি, এটা দিলাম, ফোল্ডারে যাই। আজকে হচ্ছে ব্যাচ 2 এর 16 ক্লাস। ওকে,
তো এখান থেকে আমি ওপেন করছি। ডট ওকে। তো একটু খেয়াল করুন, এখানটায় রিকার্সিভ ফাংশনটা অ্যাপ্লাই করে আমি ফ্যাক্টরিয়াল নির্ণয় করছি। তো গতকাল আমি যে ফ্যাক্টরিয়াল নির্ণয়ের প্রোগ্রামটা দেখালাম সেটা ছিল কি দিয়ে? লুপ দিয়ে। মনে আছে সবার? গতকাল ফ্যাক্টরিয়াল নির্ণয়ের একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম কিভাবে করতে হবে। সেটা ছিল লুপ দিয়ে, কিন্তু আজকে আমি সেই প্রোগ্রামটাই করছি কি দিয়ে? খেয়াল করুন তো, রিকার্সিভ ফাংশন দিয়ে। ঠিক আছে? তো এখন দেখুন আমার এখানটায় কি লেখা আছে, ফ্যাক্ট 6। তো ফ্যাক্ট 6 কে আমি ফ্যাক্টরিয়ালটা নির্ণয় করবো আর কি। পাইথন ক্লাস 16 ডট পাই, এন্টার প্রেস করলাম। তো কি দেখাচ্ছে? 7 to 0। ঠিক আছে? তো এটা যেহেতু একটু বড়, বুঝতে একটু কষ্ট হবে, তো সেক্ষেত্রে আমি একটু ছোট সংখ্যা নিই, 3 নিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো 3 নিলে কত আসছে? 6। ঠিক আছে? তো এখন আমি কোডটা একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? আমি কি কোড বোঝানোর চেষ্টা করব, নাকি আপনারা দেখে বোঝার চেষ্টা করবেন? দেখে বুঝতে পারা খুবই ভালো, বাট যেহেতু একদম বিগিনার ফ্রেন্ডলি করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি বুঝিয়ে দিব। আপনারা বুঝতে হবে বুঝিয়ে দিব, আপনারা না বুঝতে হবে বুঝিয়ে দিব। ঠিক আছে? তো নো প্রবলেম। তো সবাই একটু খেয়াল করুন আমার কোডটা কেমন ছিল। প্রথমে আমি ফ্যাক্ট নামে একটা ফাংশন ডিফাইন করলাম, ডিইএফ ফ্যাক্ট। ঠিক আছে? তো সেই ফ্যাক্টের মধ্যে ধরুন কোনো একটা ভ্যালু পাস করছি আমি, যে ভ্যালুটার ফ্যাক্টরিয়াল আমি নির্ণয় করব। তো ইফ, যদি আমার সেই ভ্যালুটা 1 হয়, ঠিক আছে, যদি এক্স এর ভ্যালু 1 হয় সেক্ষেত্রে সে কত রিটার্ন করবে? রিটার্ন 1, রাইট? অর্থাৎ 1 এর ফ্যাক্টরিয়াল তো 1, সেটা আমরা সবাই জানি। তারপর যদি সেটা 1 না হয় সেক্ষেত্রে কি করবে? এলস, সেক্ষেত্রে সে এই কাজটাই করবে। এখানটায় কি হবে? ধরে নিলাম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টকে আর ই এস দিয়ে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আর ই এস এর মধ্যে আমি রেজাল্টটাকে সংরক্ষণ করব। তো ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য আমাকে কি করতে হয়? যদি 3 ফ্যাক্টরিয়াল হয় তাহলে কি হয়? 3 ইন্টু 2 ইন্টু 1। মনে আছে সবার? ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক এই কাজটাই এখন করব। তো এখানটায় আমার সে এক্স কে ক্যারি করে নিয়ে আসছে। ঠিক আছে? এলস এর মধ্যে। তো এক্স এর ভ্যালু যাই হোক, সেটা সে ক্যারি করে এখানটায় আনার পর, তারপর কি হবে? এক্স এর সাথে কে গুণ হবে? এক্স এর এক করে, এক কম করে গুণ হবে। অর্থাৎ ফ্যাক্ট এক্স মাইনাস 1। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এটা হওয়ার পর যত রেজাল্ট তৈরি হবে সেই রেজাল্ট গুলোকে কোথায় সংরক্ষণ করবে? আচ্ছা, সংরক্ষণ এক্স ইকুয়াল 0 হলে রেজাল্ট দিবে? আহ এটা কার কোশ্চেন ছিল? বেনজির ইসলাম। আচ্ছা বেনজির ইসলাম, আমি জাস্ট রিকার্সিভ ফাংশনটা বোঝানো আমার জন্য এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি যতটা কমপ্লেক্সিটি এড়িয়ে রিকার্সিভ ফাংশনটা বোঝাতে পারি, সেটাই কিন্তু আমার মানে সাকসেসটা আমি মনে করছি। কারণ এই ক্ষেত্রে আমার ফ্যাক্টরিয়াল বোঝানোটা আমার জন্য মেইন ইম্পর্টেন্ট টপিক না। ঠিক আছে? তো আই হোপ ম্যাক্সিমাম যেটা বোঝার চেষ্টা করবে সেটা হচ্ছে রিকার্সিভ জিনিসটা কি এবং কিভাবে সেটা কাজ করে। ঠিক আছে?
এটার সাথে জিরো ইমপ্লিমেন্ট করে দেওয়া যাবে, পসিবল, আমি সেটা করতে পারবো, কিন্তু সেটা না করে আমি সবাইকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে রিকার্সিভ জিনিসটা কি, রিকার্সিভ ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, সবাই তাহলে একটু কন্টিনিউ করুন আমার সাথে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কি করলাম, পরবর্তীতে আমি জাস্ট প্রিন্ট, এখানটায় মনে করেন আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট ফ্যাক্ট 3 দিলাম। ঠিক আছে, তো ফ্যাক্ট 3 এর রেজাল্টটা এখানটায় আসবে। তো কিভাবে আসবে একটু পরে আমরা এটা এক্সপ্লেন করছি। রিটার্ন, এখানটা দিব কি রিটার্ন রেজাল্ট। সবাই কি লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমি একটু পরে এক্সপ্লেন করতে শুরু করব। ওকে, ঠিক আছে, আমি এক্সপ্লেন করতে শুরু করছি। একটু খেয়াল করুন, যদি আমার এই ফ্যাক্টটা 3 নিয়ে এসে এই ফাংশনটাকে কল করি, ফ্যাক্ট ফাংশনটাকে 3 নিয়ে আমি কাকে কল করলাম, ফ্যাক্ট ফাংশনটাকে, অর্থাৎ আমার কন্ট্রোল ফ্লোটা কোথায় আসছে, ডিইএফ ফ্যাক্ট এক্স এর মধ্যে। ঠিক আছে, তো এখান থেকে সে পরবর্তী লাইন ই পে যাবে। আমার এক্স এর ভ্যালু এখন কত বলেন তো, যেহেতু ফ্যাক্ট 3 লিখলাম, এক্ষেত্রে ফ্যাক্ট 3 লিখে যে আর্গুমেন্টটা পাস করলাম সেই আর্গুমেন্ট অনুযায়ী এক্স এর ভ্যালুটা কত, 3। এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে কি সে ইফ এর মধ্যে ইফ ইফের কাজটা করবে, অর্থাৎ ইফের যে লজিকটা আছে সেই লজিক অনুযায়ী কাজ করবে, করবে না, কারণ এটা ফলস। ঠিক আছে, তো সে রিটার্ন 1 রিটার্ন করবে না, সে কোথায় যাবে, সে যাবে এলসে। ঠিক আছে, তো এলসে যখন যাচ্ছে তখন তার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 3, রাইট। তো আমার এলসে আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে আরইএস, হ্যাঁ, রেজাল্টের জন্য। তো আরইএস ইকুয়াল তাহলে কি আসতেছে, 3 ইনটু ফ্যাক্ট এক্স মাইনাস 1, মানে 3 মাইনাস 1 সমান কত, 2। ব্যাপারটা বুঝছেন সবাই? এই লাইনটাতে, অর্থাৎ এলস এর পর যে লাইনটা আছে সেই লাইনটাতে আমার এই কাজটাই হচ্ছে, যে আর ই সি এইটা এই কাজটাই করতেছে, রিকার্সিভ ইকুয়াল 3 ইনটু ফ্যাক্ট 2। কিন্তু একটু পর আপনি চিন্তা করুন, ফ্যাক্ট 2 সে কিন্তু আবার কি করতেছে, এই 2 রেজাল্ট নিয়ে কাকে কল করতেছে, নিজেকে নিজে কল করতেছে। সে এখান থেকে আর কিন্তু নিচে যাচ্ছে না, সে আবার এখান থেকে এখানটা নিয়ে যাচ্ছে এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, নিয়ে গিয়ে এক্স এর ভ্যালু এখন কত হয়েছে বলেন তো আমাকে, 2, রাইট। তো 2টা কি এই ইফ কন্ডিশনটা হেল্প করে, এটা স্যাটিসফাই করে, কন্ডিশনটা স্যাটিসফাই করে না। সো সে কিন্তু এই ব্লকগুলো এক্সিকিউট করবে না, সে কোথায় আসবে, এলসে। ঠিক আছে, এলসে আসলে সে কিন্তু আবার এই আর ই সি এই লাইনটাতে আসবে, এই লাইনটাতে আসার পর আবার কি হবে, আবার এবার কিন্তু এক্স এর তো ভ্যালু আগে থেকেই সেট করা আছে, এক্স এর ভ্যালু নিয়ে তার কোনো টেনশন নেই, সে করবে এই যে এই কাজটা, অর্থাৎ এখন সে কি করবে, এই কাজটা আবার করবে। ঠিক আছে, এই কাজটা করলে এখানটায় কত আসবে, 2 আসবে এবং ফ্যাক্ট 1 আসবে। কথা বুঝছেন সবাই, 2 আসবে এবং ফ্যাক্ট 1, নট অনলি 1। সবাই ভাবতে পারেন যে শুধু 1 আসবে, না 1 না, সে কিন্তু ফ্যাক্ট 1 হিসেবে আসবে। ঠিক আছে, তো ফ্যাক্ট 1টা আবার কোথায় যাবে, ফ্যাক্ট 1টা আবার যাবে, আবার সেই ফাংশনটাকে কল করবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 1 নিয়ে সে আবার ফাংশনটাকে কল করলো, এখন তো এক্স এর ভ্যালু 1, সে কি করবে, 1টাকে রিটার্ন করবে। 1টাকে কোথায় রিটার্ন করবে, সে কি 1টাকে এখানটা রিটার্ন করবে, না, সে 1টাকে রিটার্ন করবে এইখানটা, যেখানটায় সর্বশেষ কল হয়েছে। ঠিক আছে, ইফ কাজ হবে, তো এখানটায় রিটার্ন করলে তাহলে আমার কি দাঁড়ায়, 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্ট 1 এর ভ্যালু যেহেতু 1 সেহেতু এখানটায় 1 আসবে। ঠিক আছে, বুঝছেন সবাই? তো এখানটায় যদি 1 আসে সেই 1টা রিটার্ন করবে এখান থেকে, সব মিলিয়ে আর ইএস যে রেজাল্টটা সেটাকে রিটার্ন করবে। তো
আরইএস রেজাল্টের মধ্যে এখন কত আছে? 3 ইন্টু 2 ইন্টু 1, তো 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কত? 6। সেই 6টা এই জায়গায় প্রিন্ট হচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, রিকার্সিভ ফাংশনটা আসলে কিভাবে কাজ করে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো ওই দিন আসলে এই ইম্পর্টেন্ট জিনিসটা এক্সপ্লেন করিনি কেন? এক্সপ্লেন করিনি এই কারণে, ওই দিন কিন্তু ফাংশনের যথেষ্ট পরিমাণ ডিফিকাল্ট ডিফিকাল্ট কাজগুলো নিয়ে কথা বলেছিলাম। তো তার মধ্যে যদি আরেকটা ডিফিকাল্ট জিনিস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আহ, মানে এটা ক্লিয়ার হওয়া পসিবল না তখন। প্রিন্ট, আচ্ছা প্রিন্ট এক্স কেন হবে? আমি তো, এটা কে বলছে? আশিক। আশিক, প্রিন্ট এক্স হবে কেন? আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু এইখানটায় ফাংশনকে কল করছি। তো ফাংশনকে কল করতে গেলে আমাকে একটা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটা কি এক্স হবে? সেই ভ্যালুটা তো কোনো নিউমারিক ভ্যালু হবে, ঠিক না? রাইট, যেহেতু আমি এক্সট্রা ইনপুট নেইনি, সেক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা সেট করে দিতে হবে। যদি আমি ইনপুট নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে সেট না করে দিলেও চলবে। আশিক, কথাটাই ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনারা এটা ইনপুট দিয়ে করবেন, ঠিক আছে? তারপর জিরোটা বাদ দিবেন, জিরোর জন্য যেহেতু জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? তো আমার কাজ যেটা ছিল সেটা হচ্ছে রিকার্সিভটা বোঝানো। রিকার্সিভটা আমি বুঝিয়ে দিয়েছি। এরপর আপনারা যত সিম্পল লজিক গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন। যে জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? সেটাকেও আপনারা এটার সাথে ইনক্লুডেড করে নেবেন। তারপর ইনপুটটা এটার সাথে ইনক্লুডেড করে নেবেন। এগুলো আপনাদের কাজ। তো আমার যেটা মেইন কাজ ছিল সেটা হচ্ছে রিকার্সিভ বোঝানো। তো রিকার্সিভ, হ্যাঁ, ইফ দিয়ে এটা কিন্তু পসিবল, যে ইফ ইফ এ ধরনের লজিক গুলো অ্যাপ্লাই করে আপনি এগুলো আরো করতে পারবেন, ঠিক আছে? আরো বিভিন্ন জিনিস এটার সাথে ইনক্লুড করতে পারবেন, এটাকে আরো সাজাতে পারবেন। তো ওইগুলো নিয়ে আমি কথা বলবো না। তো আমি জাস্ট যেটা জানতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে রিকার্সিভ নিয়ে আর কারো কোনো মানে ঝামেলা আছে কিনা? রিকার্সিভ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? আর টপিকসটা হচ্ছে রিকার্সিভ এই মুহূর্তে। ওকে, তো যারা মিস করছে তারা আই হোপ ভিডিওটা দেখে নিতে হবে ইউটিউব থেকে। তো মিস করলেও ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি পরবর্তী যে স্কোপ, স্কোপের দিকে কিন্তু যাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্কোপটা, অর্থাৎ আমার ওওপি তে ওওপি বুঝতে গেলে স্কোপের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি স্কোপের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আপনাদের সবার নেট ঠিক আছে? ক্লিয়ার দেখতে পাচ্ছেন? মানে আমার এখান থেকে ক্লিয়ার যাচ্ছে কিনা? ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা রোমন, আপনি, আমি রিটার্ন নিয়ে কিন্তু বেশ কয়েকবার কথা বলছি, কয়েকটা ক্লাসে বলছি। তো আপনি আগের ক্লাসগুলো কি রিপিট করেন? রোমন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি কি আগের ক্লাসগুলো রিপিট করেন কিনা। তো তাহলে আপনিই বলুন যে রিটার্ন নিয়ে আপনার কি সমস্যা সেটা একটু আমাকে জানান, যে আপনার কি ধরনের প্রবলেম হচ্ছে রিটার্ন নিয়ে। তাহলে আমি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো বা করতে পারবো আর কি। এটা ছাড়া কিন্তু পসিবল না, কারণ এটা আমি বেশ কয়েকবার বলছি, বেশ কয়েকবার বলার পরও যদি ক্লিয়ার না হয় রিটার্নটা কিভাবে কাজ করে। আচ্ছা, আহ, আশিকও একই প্রশ্ন করছেন। তো আপনি, আমি আবার জিজ্ঞেস করবো আশিককেও ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো যে আপনি কি আগের ক্লাসগুলো রিপিট করে আসছেন ভালোভাবে? কয়বার দেখেছেন? ফাংশনের ক্লাসটা কয়বার দেখেছেন ওইটা আমাকে একটু জানান। ফাংশনের ক্লাসটা কয়বার দেখেছেন আপনি?
আমাকে এই কথাটা একটু কনফার্ম কর। 3 থেকে 4 বার। আচ্ছা, ওকে। তো আমি যদি আজকের ক্লাসে একটু সময় পাই তাহলে কিন্তু সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। 3 থেকে 4 বার কন্টিনিউ করছেন, ভালো করছেন। অনেকবার কন্টিনিউ করছেন বাট তারপরেও বুঝতে পারেননি, তাহলে আমি আরেকবার চেষ্টা করব যদি সময় থাকে হাতে। তো আমার পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। ঠিক আছে, এখানটা একটা কথা লেখা আছে, ভেরিয়েবল স্কোপ। তো নর্মাল ভাষায় আমরা স্কোপ বলতে কি বুঝি বলেন তো, নর্মাল ভাষায়? কেউ আমাকে এটার একটু সুযোগ, সীমানা, রাইট, এগুলো কিন্তু অনেকগুলো সিনোনিম। অপরচুনিটি, হ্যাঁ, এটা হতে পারে। তারপর আজকে মেল রিকভারি দেখে অনেকে চলে গিয়েছে, বাট আমি একটা কথা কিন্তু অনেক আগেই বলেছি, রিকভারি ক্লাসগুলো যে শুধুমাত্র আপনারা যেগুলো বুঝেননি সেই অনুযায়ী রিকভারি, তা না। রিকভারি ক্লাসগুলোর মানে হচ্ছে আমি অনেক কিছু মিসিং করে আসছি, সেগুলো নিয়েও কথা বলবো রিকভারি ক্লাসে। তো আমি কখনোই বলবো না যে কোনো ক্লাস মিস দিবেন আপনারা। ঠিক আছে, এটা রিকভারি ক্লাস ভেবে অনেকে চলে গিয়েছে, এটা তো আমার দোষ না। এটা আপনারা ভুল বুঝছেন আমাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু স্কোপ নিয়ে কথা বলি। স্কোপ মানে কি, নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, স্কোপ মানে হচ্ছে কারো কোনো কিছু পারমিশন আছে, কারো কোনো কিছু পারমিশন নাই। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের স্কোপ। তারপর কেউ একটা কাজ করতে পারবে, কেউ ওই কাজটা করতে পারবে না। কেউ একটা জায়গায় যেতে পারবে, কেউ যেতে পারবে না। এইগুলা হচ্ছে আসলে স্কোপ, সীমানা নির্ধারণ করে দেয়। ঠিক আছে, তো প্রোগ্রামিং এ স্কোপটা জরুরি কেন, বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্কোপটা কি? ঠিক আছে, তো আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কোনো একটা ফাংশনের বাইরে, আপনারা কি আমার কথা এবং ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান। আমার এখানটা বাফারিং হচ্ছে, তো আমি বুঝতে পারতেছি না। ওকে, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করছি। তো ধরুন একটা গ্লোবাল লোকেশন। ঠিক আছে, আমার এখানে একটা ভেরিয়েবল আছে এক্স, তারপর আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ডিফ স্কোপ। আচ্ছা, এফ ইউ এন, এফ ইউ এন দেই, মানে মজা, আসলে এটা মজার জিনিস তো ওই কারণে এফ ইউ এন দিলাম। ঠিক আছে, তো এই ফানটা, এই ফানের মধ্যে ধরেন আমি কিছুই লিখলাম না। ঠিক আছে, এটা মজার জিনিস, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, জিনিসটা ইম্পর্টেন্ট এবং মজার। তো মনে করেন এখানটায় কি আছে, প্রিন্ট, প্রিন্ট এক্স। এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। আর সেই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি কোথায় রিটার্ন প্রিন্ট করলাম, একটা ফাংশনের ভিতরে। তো এরপর আমি ফাংশনটাকে কল করলে, ফাংশনটাকে যদি আমি এভাবে কল করি সেক্ষেত্রে, এবং পরবর্তীতে আমি আবার প্রিন্ট করছি, প্রিন্ট এক্স। ঠিক আছে, তো ধরে নেন এই এক্স এর ভ্যালুটা দিলাম আমি কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে 5 নিলাম ধরে নেন। তাহলে কি কি প্রিন্ট হবে বলেন তো, মানে আউটপুটটা কি আসবে এই প্রোগ্রামের? সবাই একটু আমাকে জানান তো। এই প্রোগ্রামের কি কি আউটপুট আসবে সবাই আমাকে একটু জানান। হৃদয় 5 আসবে, ফাংশন এক্স, ফাংশন এক্স, হ্যাঁ ফাংশন এক্স তো। কেন ফাংশন এক্স হবে, ফাংশন এক্স না, সরি, আমি যা লিখছি তাই ঠিক আছে সব, ফাংশন এক্স না।
ওকে, তাহলে আমি একটু বলছি আচ্ছা বলবো না, এটা আমি একদম সরাসরি প্রোগ্রামেই দেখাই, তারপর আবার এক্সপ্লেন করি জিনিসটা। আচ্ছা, অনেকে অনেক ধরনের রেজাল্ট দিচ্ছে, কেউ শুধু 5 বলছে, আবার কেউ বলছে এমটি আসবে, বা বিভিন্ন ধরনের রেজাল্ট আমি পাচ্ছি, এক্স নট ডিফাইন্ড। হ্যাঁ, বিভিন্ন, এই যে মনে করেন আপনাদের চিন্তা করার ক্ষমতা, ঠিক আছে, এই চিন্তা করার ক্ষমতাটা তৈরি করার জন্যই এই যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে চিন্তা করতেছেন বিষয়টা। তো চিন্তা করার ক্ষমতাটা আসলে তৈরি করার জন্যই কিন্তু আমি এভাবে কোডগুলো লিখি। নতুবা আমি কিন্তু সরাসরি আপনাদের টার্মিনালে রান করে দেখাতে পারি, সেটাতে যেটা হবে আপনাদের চিন্তা করার ক্ষমতাটা কমে যাবে, আপনার চিন্তা করার যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাবে, অলস, মানে ব্রেনটা অলস হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, সো এখন আমি টার্মিনালে যাচ্ছি। আপনারা যে বিভিন্ন ভাবে চিন্তা করছেন, আশিক ইউ আর রাইট যে 2 বার 5 আসবে। ওকে, যারা যারা এই ডিসিশনটা নিছেন 2 বার 5 আসবে, মেন্টালি যারা যারা এই ডিসিশনটা নিছেন সবাই কিন্তু রাইট। এখন আমাকে জানান কে কে রাইট। ওকে, নাইস, আই হোপ ম্যাক্সিমামই রাইট। তো এখন আপনারা যে রাইট সেটা আমি প্রুফ দিতে যাচ্ছি। আমি কোডটা নিচে করছি নতুন করে। তো আমার কি ছিল, এক্স ইকুয়াল 5, ঠিক না? তারপর আমার ফাংশনের নাম ছিল ডিই দিয়ে আমি জাস্ট এফ ইউ এন, হ্যাঁ, এফ ইউ এন দিয়ে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম। তো এফ ইউ এন এর মধ্যে কোনো কিছুই দেয়নি, অর্থাৎ কোনো প্যারামিটার আমরা পাস করবো না। আমাদের মেইন টার্গেট হচ্ছে প্যারামিটার পাস করা না, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে স্কোপ বোঝা। তো এরপর আমি কি করলাম, প্রিন্ট করলাম কাকে, এক্স কে। প্রিন্ট এক্স, সরি, প্রিন্ট এক্সটা তো এভাবে লিখে না, এভাবে লিখতে হয় এটা। তারপর আমি পরবর্তীতে কি করলাম, ফাংশনটাকে কল করলাম পরবর্তী লাইনে। তারপর প্রিন্ট করবো, প্রিন্ট কাকে প্রিন্ট করবো, এক্স কে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ঠিক, এখন আমরা দেখি রেজাল্ট আসলে কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো কি আসছে, 5 এবং 5। তো এখন আমার কোশ্চেন আপনাদের কাছে যে 5 5 কেন আসছে, এনিওয়ান? প্রথম 5টা আসছে এই যে ফাংশনটা কল করলাম, সেই ফাংশনের ভিতরে একটা প্রিন্ট আছে, সেই প্রিন্টের জন্য। পরবর্তীবার যেটা আসছে সেটা হচ্ছে বাইরে, ফাংশনের বাইরে যে আবার কল করলাম সেটার জন্য। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, নাইস। এখন এটা হচ্ছে আসলে গ্লোবাল স্কোপ। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে কি, তার স্কোপ পুরা প্রোগ্রামের মধ্যেই আছে, ঠিক আছে, অর্থাৎ যে কোনো ফাংশনের ভেতর থেকে তাকে কল করেন, তাকে পাওয়া যাবে, নো প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি এভাবে এখানটায় আরেকটা ফাংশন ডিফাইন করেন, ওয়াই ইকুয়াল 7, ঠিক আছে, বা 78, অর্থাৎ 78 লেখা যেহেতু এই 78 থাক, প্রিন্ট দিলাম আমি ওয়াই, বুঝছেন? তো এখানটায় আমি ওয়াই ডিফাইন করলাম এবং ওয়াইটাকে প্রিন্ট করলাম। আমি এরপর ফাংশনের বাইরেও ওয়াইটাকে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট ওয়াই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখলেন, কিছু বুঝছেন সবাই? একটা এরর আসছে, তো এররটা অ্যানালাইসিস করতে পারতে হবে, রাইট? ওকে, এখানটা এররটা কেন আসছে বলতে পারবেন? একটু খেয়াল করুন, অ্যানালাইসিস করুন, তারপর বুঝতে পারবেন ভালোভাবে যে এখানটায় প্রথম একবার প্রিন্ট আসছে কত, 78, ঠিক আছে, পরবর্তী প্রিন্টে আসছে 5, অর্থাৎ এই 78টা এই লাইনের জন্য।
তারপরটা হচ্ছে এই ফাইভটা হচ্ছে এই লাইনের জন্য, তারপরে যে ফাইভটা আছে সেটা এই লাইনের জন্য, এবং শেষে যে ওয়াইটা প্রিন্ট করছি তার জন্য এটা এরর আসছে। কারণ এই ওয়াইটার স্কোপ হচ্ছে শুধু এই ফাংশনের ভিতরে, এর বাইরে এর কোনো স্কোপই নেই। রাইট, ওয়াইটা গ্লোবাল ফাংশন না, এটা হচ্ছে একটা লোকাল ফাংশন। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, বুঝেননি কে সে আমাকে একটু জানান, না বুঝলে আমি আরেকবার বলবো। জাস্ট যারা বুঝছেন তারা কিছুই টাইপ করবেন না, যারা বুঝেননি তারা আমাকে একটু জানান যে বুঝি নাই। ওকে, সমস্যা নাই। নো প্রবলেম, কেসি আর না? আচ্ছা, কেসিআর এর ফুল মিনিং কি? ওকে, যারা বুঝেন নাই অনেকেই জানালেন, নো প্রবলেম, আমি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, কমল কমলচন্দ্র রায়, ওকে, নাইস। এররটা সলভ করবো কিভাবে? এররটা সলভ আসলে সলভ না, এররটা হচ্ছে আমি এখান থেকে বাদ দিয়ে দিব ওয়াইটাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এবার যদি আমি, এর স্কোপ তো আমার ফাংশনের ভিতরে, এর বাইরে কোনো স্কোপ নাই, তো আমি এখন প্রিন্ট করলাম, এবার কিন্তু আমার কোনো এরর আসছে না। ঠিক আছে? অর্থাৎ এই ওয়াইটা আমি কোথায় ডিফাইন করলাম? ওয়াই ভেরিয়েবলটা, সবাই আমাকে বলুন তো, ওয়াই ভেরিয়েবলটা কোথায় আমি ডিক্লেয়ার করলাম বা ডিফাইন করলাম? কোথায় সেটা? ফাংশনের ভিতরে। রাইট, তো ফাংশনের বাইরে এর কোনো স্কোপ নাই, এটাই বলে লোকাল স্কোপ। অর্থাৎ যখন আমি কোনো একটা ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে তৈরি করব, সেই ভেরিয়েবলটার ফাংশনের বাইরে কোনো স্কোপ থাকবে না। কিন্তু যদি আমি ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে সেই ফাংশনটা সব ভেরিয়েবল থেকে এক্সেস, সরি, সব ফাংশন থেকে এক্সেস করা যাবে। তো এসকেআর, সরি কেসিআর মানে কমল চন্দ্র রয়, আপনি কি বুঝছেন ব্যাপারটা এখন? আরেকবার কিন্তু আমি বলছি ব্যাপারটা। ওকে, তো যারা আগে বুঝেননি তারা কি এখন বুঝছেন লোকালের ব্যাপারটা কি? ওকে, নাইস। তো এরপর আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কেমন? এখন ধরেন আপনার মনে হলো যে এক্সটাকে চেঞ্জ করবেন, কোথায়? ফাংশনের ভিতরে। ঠিক আছে, তো এক্স প্লাস ইকুয়াল 3 দিলেন মনে করেন। ঠিক আছে, এক্স প্লাস ইকুয়াল 3 দিলে আসলে কি হবে একটু দেখেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। লোকাল ভেরিয়েবল এক্স রিফার্ড বিফোর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই কথাটা আসছে। তাহলে একটু আগে আমরা দেখলাম এক্সটা কি ছিল, গ্লোবাল। এখন যখন আবার সেটাকে ফাংশনের ভিতরে লিখে এভাবে করে আমি বাড়ানোর চেষ্টা করলাম, সেটা কিন্তু এখন সে কি হিসেবে নিচ্ছে? লোকাল ভেরিয়েবল হিসেবে। এখন সে আর এটাকে গ্লোবাল হিসেবে নিচ্ছে না। কথাটা বুঝছেন? তো একই নামে যদি আমার গ্লোবালেও একটা থাকে, লোকালেও একটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু লোকালটাকে প্রাধান্য দিবে। একটু খেয়াল করুন, এখন যদি আমি এভাবে লিখি, তাহলে আমার রেজাল্টটা কি কি আসছে? ফাংশনের ভিতর থেকে 3 আসছে। আমি যদি একটা ফাংশনের ভিতরে, ওকে, তো ব্যাপারটা বুঝছেন সবাই?
যে আমরা যখন একই নামে একটা গ্লোবাল এবং একটা লোকালটা মানে লোকাল ভেরিয়েবল তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু ফাংশনের ভিতর থেকে যদি আমি প্রিন্ট করার চেষ্টা করি, সে কিন্তু লোকালটাকে নিবে, গ্লোবালটাকে না। ওকে, এই ব্যাপারটা বুঝেননি কে, আমাকে একটু জানান। ব্যাপারটা কে কে বুঝেননি আমাকে একটু জানান প্লিজ। ওকে, আই হোপ ম্যাক্সিমাম বুঝছে। তো এটা নিয়ে আর তাহলে কথা না বলি। তাহলে স্কোপের বিষয়টা কি এখন ক্লিয়ার সবার? এনিওয়ান যে ক্লিয়ার না সে আমাকে একটু জানান যে আমি ক্লিয়ার না। নট ক্লিয়ার, পার্থপ্রতিম আচার্য। আহ, আপনি কোথায় ক্লিয়ার না, কোন জিনিসটা ক্লিয়ার না একটু আমাকে জানান তো, আমি কিন্তু অনেক জিনিস নিয়ে একটু কথা বললাম। তো একটু আমাকে জানান আপনি কোন জিনিসটা ক্লিয়ার না। প্রিন্ট ভ্যালু, প্রিন্ট ভ্যালু কোনটা, কোন লাইনে ক্লিয়ার না? লাইনগুলো কিন্তু পাশে লেখা আছে যে এটা হচ্ছে 38, এটা 39, 34, কোন লাইনটা আপনি আমাকে একটু জানান পার্থপ্রতিম আচার্য। লাইন 38। তো 38 আসলে যেটা করলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল 3 অ্যাসাইন করলাম। এর মানে হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কোথায় ডিক্লেয়ার করলাম? ফাংশনের ভিতরে, রাইট। তো ফাংশনের ভিতরে আরেকটা যখন এক্স ডিক্লেয়ার করলাম, অর্থাৎ আমি একই নামে কিন্তু গ্লোবাল এবং লোকাল দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমার ইচ্ছে হয়েছে, ঠিক আছে, আমি একই নামে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কিন্তু সেটা করলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে সে গ্লোবালটাকে পাবে না, সে পাবে লোকালটাকে। বুঝছেন ব্যাপারটা? পার্থপ্রতিম আচার্য, এখন ক্লিয়ার? আমি যখন ফাংশনের ভিতর থেকে এক্স কে প্রিন্ট করছি, সে কিন্তু থ্রিটাকে পাবে, সে কিন্তু ফাইভটাকে পাবে না, কারণ এই থ্রিটা হচ্ছে আমার ফাংশনের ভিতরে ডিফাইন করা যে এক্স ইকুয়াল থ্রি। এক্সটা আমি ডিক্লেয়ার করছি এই ক্ষেত্রে ফাংশনের ভিতরে। ওকে, তো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝছেন যে লোকাল স্কোপ কি জিনিস এবং গ্লোবাল স্কোপটা কি জিনিস। ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। ঠিক আছে, গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে আপনারা কিন্তু ফাংশনের ভিতরেও একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করতে পারেন। যেমন আমি জেড নামে একটা ভেরিয়েবল নিলাম। লাইন 43 তে বলার কিছু নয়, লাইন 43 তে আমি এই ফাংশনটাকে কল করলাম। ফাংশনটা কল করার পর প্রত্যেকটা লাইন এক্সিকিউট হলো। ঠিক আছে, এই লাইনে ওয়াই কে প্রিন্ট করলো, এই লাইনে এক্স কে প্রিন্ট করলো। তারপর এই লাইনে আবার এক্স কে প্রিন্ট করলো, কিন্তু এই এক্স এবং এই এক্স এক না, এটা লোকাল এক্স আর এটা হচ্ছে গ্লোবাল এক্স। জাস্ট এতটুকু বোঝানোর জন্যই আমার এই কোডটা। ওকে, তো জেড নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার সাথে আমি গ্লোবাল কিওয়ার্ড ইউজ করব।
এখন আমি গ্লোবাল জেড নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি 8 কে নিলাম, ঠিক আছে? তো এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট জেড এখানটায় প্রিন্ট করার চেষ্টা করি যে এটা আসলে এই ফাংশন ভিতর থেকে প্রিন্ট করা পসিবল কিনা, এবং বাইট থেকেও প্রিন্ট করার চেষ্টা করি প্রিন্ট জেড, ঠিক আছে? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করছি। সরি, গ্লোবাল জেড মেবি এভাবে করা যাবে না, কাজটা কাজটা করতে হবে এভাবে। উম, আচ্ছা, এটা মনে হয় এইভাবে না, এটা ভ্যালুটাকে করতে হবে আই হোপ।
আচ্ছা, আপনাদের কারো কি মনে আছে যে গ্লোবালটা আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, গ্লোবাল কিওয়ার্ডটা? তো এগুলো আসলে এই যে মনে করেন সিনটেক্স গুলো, ঠিক আছে, সিনটেক্স গুলো আপনারা ভুলবেনই, এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই। তো এই ক্ষেত্রে ভুললে যেটা করতে হবে, সরাসরি কিন্তু নেটের হেল্প নিতে হবে, ঠিক আছে। জাস্ট সার্চ দিবেন যে কিভাবে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। জিএলও গ্লোবাল কিওয়ার্ড ইন পাইথন, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করবেন, ঠিক তখন আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এইরকম যখনই আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেমে পড়বেন, ঠিক আছে, সলিউশনের জন্য সাথে সাথেই কিন্তু সার্চ দিবেন। সার্চ দিয়ে এভাবে সলিউশনগুলো বের করে নিতে পারবেন। তো এইখানটায় অনেকগুলো সলিউশন দেওয়া আছে। এই যে এইখানটায় লেখা আছে গ্লোবাল সি, ঠিক আছে। ঠিক এইভাবেই কিন্তু একটা ভেরিয়েবলকে আপনি গ্লোবাল করে নিতে পারেন। তো আমরা অ্যাপ্লাই করে দেখি। যেমন এখানটায় গ্লোবাল জেড ইকুয়াল 9, আসলে এটা দিয়ে একবারে মেবি অ্যাসাইন করা যায় না। তো আমি একবারে অ্যাসাইন করার চেষ্টা করলাম, ওই কারণে এটা কাজ করেনি, আই হোপ। তো একটু এভাবে করে দেখি, জেড ইকুয়াল 9, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এবার কিন্তু কাজ করছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আপনি কিন্তু ফাংশনের ভিতরেও একটা ভেরিয়েবলকে গ্লোবাল হিসেবে তৈরি করতে পারেন। তো ম্যাক্সিমাম টাইম যদি মানে এই ধরনের প্রবলেমে কিন্তু আপনারাও পড়বেন, যে হয়তো কাজ করছেন, কাজ করতে করতে কখনো কখনো, এটা আসলে খুবই কমন একটা প্রবলেম, যে আপনারা সিনট্যাক্স ভুলে গেছেন, কিন্তু আপনাদের একটা হিন্টস আছে যে হ্যাঁ আমি এটা ইউজ করব, এই জিনিসটা জানেন। তখন সাথে সাথে আপনারা কি করবেন, সাথে সাথে আপনারা নেট সার্চ করবেন। প্রত্যেকটা জিনিস প্রোগ্রামিং এর মাথায় রাখা কিন্তু পসিবল না, এবং সেটা চেষ্টা করাটাও বোকামি। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জিনিসগুলো বুঝতে হবে এবং কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। সিনট্যাক্স গুলো আপনি নেটে সার্চ দিলেই পাবেন ইজিলি। তো ব্যাপারটা বুঝছেন কিভাবে আপনারা এই ধরনের প্রবলেম গুলো সলিউশন করবেন যখন ভুলে যান? কে কে ভুলে যান এরকম আমার মতো? বলেন আমাকে, আমাকে একটু জানান। ওকে, নাইস। তো ভুলে যাওয়ার মতো লোক দেখি অনেক আছে আমার মতো। তো আপনারাও কিন্তু এইভাবে এটা সমাধান করে নেবেন। অতএব প্রোগ্রামিং করতে গেলে নেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যখনই যেখানে প্রোগ্রামে পড়ছেন তখনই কিন্তু আপনাকে নেট সার্চ করতে হবে, এটার বিকল্প নেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আপনারা যখনই ভুলে যাবেন তখনই এভাবে কিন্তু নেট সার্চ করে করে আপনারা, হ্যাঁ। তো পার্থপ্রতিম আচার্যি, থ্যাংক ইউ, গুড সাজেশন বলতে ব্যাপারটা হচ্ছে এটাই সিস্টেম, ঠিক আছে। যে এখন আমি আপনাদের সামনে কাজটা করে দেখালাম, আরো বেশি আপনাদের জন্য জিনিসটা এফিসিয়েন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। যে আপনারা কিভাবে এটা সার্চ দিবেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কাজগুলো করে যেতে হবে অল টাইম। ভার্চুয়ালি এক্সাম এ নেট সার্চ করতে দিলে ভালো হবে? না, এটা আসলে হ্যাঁ খুবই চমৎকার একটা কথা বলছে হৃদয়। তো এক্ষেত্রে আসলে নেট সার্চ করে, যদি আপনি নেট সার্চ করে কিন্তু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সিনট্যাক্স গুলো নিতে পারেন, সেটা প্রবলেম না। কিন্তু নেট সার্চ করে আপনি যদি কারো চিন্তা ভাবনাকে কপি করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটিটাই নষ্ট হবে। অর্থাৎ আপনাকে কিন্তু সিনট্যাক্স দিয়ে কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাজ করা হয় না। কথা বুঝছেন হৃদয়? কারণ আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসব জিনিসের সলিউশন করতে পারেন। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা মেইন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে লজিক গুলো সেই লজিকটাই হচ্ছে আসল জিনিস। সিনট্যাক্স আপনি ভুলে যাবেন, নো প্রবলেম। কিন্তু এই আজকে আপনি পাইথন নিয়ে কাজ করছেন, পাইথনের আজকে ভ্যালু আছে বলে, কিন্তু কাল যদি পাইথনের ভ্যালু না থাকে, তখন ধরেন কালকে গো ল্যাঙ্গুয়েজের ভ্যালু ভ্যালু বেড়ে গেছে, তখন আপনি গো ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে না আপনাকে? তো গো ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে এই যে মনে করেন যে আপনার যে মানে ধারণাগুলো, যে
প্রসেসগুলো, সেই প্রসেসগুলো তো আপনাকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তারপরে একটা প্রবলেম সলভ করার যে ক্ষমতা, সিনট্যাক্স আপনি কপি করেন কোনো সমস্যা নাই, নেট থেকে নেন কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না। বাট এই যে যে চিন্তা ভাবনাগুলো, সেই চিন্তা ভাবনাগুলো তো নিজের ভিতরে বিল্ড আপ করতে হবে। সেই চিন্তা ভাবনাগুলো যদি আপনি নেট থেকে কপি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি লুজার হবেন, গেইনার না। তো এক্স্যাক্টলি প্রোগ্রামিং এর যখন কন্টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা একটা বড় বিষয় থাকে। ওই ক্ষেত্রে আপনি নেট সার্চ করতে করতে কিন্তু যথেষ্ট সময় পার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর তো এই বিষয়গুলো কি ক্লিয়ার সবার, গ্লোবাল এবং লোকাল নিয়ে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল এবং লোকালের ব্যাপারগুলো। ওকে, আই হোপ ম্যাক্সিমাম ক্লিয়ার। তারপর আমি জাস্ট গতকালকে যে কয়টা মানে প্রবলেমের সলিউশন দেখাইনি সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। তো একটু খেয়াল করুন, আমাদের ক্লাস 15 এর মধ্যে আমি কয়েকটা সলিউশন করে রেখেছিলাম। তো সলিউশন গুলো কালকে আসলে দেখানো পসিবল হয়নি, কালকে আমি জাস্ট দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে সলিউশন গুলো থিঙ্ক করবেন। সলিউশন 1, 2 তো আমি করে রাখিনি আপনার জন্য। 3 নো প্রবলেম। 4 অনেকের প্রবলেম ছিল, কালকে তো আই হোপ 4টা ক্লিয়ার হয়ে গিয়েছে সবার। 4 যে প্রবলেমটা ছিল কালকে সবার এটা ক্লিয়ার হয়েছে। ওকে, নাইস। তারপর যে প্রবলেম 5টা, এখনো দুই একজনের কাছে একটু প্রবলেম থাকতে পারে। তো প্রবলেম 5টা একটু আমি জাস্ট বলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করুন। প্রবলেম 5-এ কি আছে? আমার কোশ্চেনটা ছিল একটা নির্দিষ্ট ইন্টারভেল থাকবে, যে একটা হায়ার লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট থাকবে, সেই লিমিটের মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে এবং প্রাইম নাম্বার গুলো কি কি, সেগুলো সে প্রিন্ট করবে। মনে আছে কোশ্চেনটা? 5 নম্বর কোশ্চেনটা সবার মনে আছে? আচ্ছা, ওইটাই প্রবলেম, মানে মনে থাকে না। ওকে, তাহলে আমি কোশ্চেনটা আরেকবার বলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমার একটা হায়ার লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট থাকবে। সেই হায়ার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে আপনার কয়টা প্রাইম নাম্বার আছে, সেই প্রাইম নাম্বার গুলোকে সে খুঁজে বের করবে। ঠিক আছে, এবং এটাই সেগুলোকে প্রিন্ট করবে। ব্যাপারটা বুঝছেন? তাহসিনুর রহমান। ওকে, তো এটা যেহেতু, এখন আপনাকে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে একটা রেঞ্জ নিয়ে নিতে হবে, যে আপনি এই লিমিট এবং এই লিমিটের মধ্যে সংখ্যাগুলোকে চেক করবেন। আমি ড্রয়িং এ যাই একটু, তারপর জিনিসগুলো আই হোপ তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনারা, কোডে না গিয়ে। তো ধরে নেন আপনার কি লাগবে, লিমিট লাগবে। ঠিক আছে, একটা হায়ার লিমিট নিলেন, একটা লোয়ার লিমিট নিলেন। ধরি হায়ার লিমিটটা হচ্ছে এক্স, আর লোয়ার লিমিটটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো তাহলে আমি কি করব, ফর লুপ নিলাম একটা, ফর এন, এন দিলাম নাম্বারের জন্য, ইন ইন রেঞ্জ এক্স ওয়াই। তো এখানে এক্সটা হচ্ছে আপনার লোয়ার লিমিটটা এবং ওয়াইটা হচ্ছে হায়ার লিমিট। তো এই জিনিসটা বুঝছেন আপনারা? বুঝলে, এতক্ষণে যদি আপনারা ক্লিয়ার করে বুঝতেন তাহলে কিন্তু এতক্ষণে আমার ভুল ধরতেন। আপনারা আসলে ক্লিয়ার না, আপনারা আসলে বুঝেননি।
দেখি কে ভুল ধরতে পারে এই লাইনের মধ্যে। রাইট, y+1 হবে। হৃদয়, আমি এই কোশ্চেনটার অ্যান্সারটাই চাচ্ছিলাম। এখানটায় y+1 হবে, অর্থাৎ সে কিন্তু ওয়াই পর্যন্ত নিবে না, ওয়াই এর আগ পর্যন্ত নিবে। ঠিক আছে, ওয়াই এর আগ পর্যন্ত নিবে। তো ওয়াই এর যদি আগ পর্যন্ত নেয়, তাহলে আমি দিলাম 5, 5 থেকে যদি আমি কত 11 দেই, সে কিন্তু মাঝখানে 11টাকে মিসিং করে ফেলবে, অর্থাৎ 11টাও কিন্তু একটা প্রাইম নাম্বার। তো সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে, 11+1 নেওয়া লাগবে। এই কথাটা কিন্তু হৃদয় আমাকে জানিয়ে দিয়েছে, ম্যাক্সিমামই এই জিনিসটা কিন্তু ধরতে পারেনি। তো ধন্যবাদ হৃদয়কে। এইখানটা কি করতে হবে, y+1টা দিয়ে দিতে হবে। তো সবাই বুঝছেন ব্যাপারটা? রাইট, হায়ার লিমিট থেকে এক বেশি। তো তাহলে আমি একটু সুন্দর করে লিখি, আসলে লেখাটা যথেষ্ট পরিমাণ রিডেবল নাই এটা। রিডেবল করার চেষ্টা করি এটাকে। তাহলে আমার হায়ার লিমিট যদি, লজিকটা আমার, ওকে, নো প্রবলেম। আপনার এখানটায় y+1 দিতে হবে রেঞ্জটা। কেন y+1 দিবেন? কারণ আপনাকে বলা হয়েছে 5 থেকে 11। ঠিক আছে, আমাদের নর্মালি সাধারণ চিন্তা ভাবনায় আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে 5 থেকে 11 বলতে আমরা যেটা বুঝি 11 সহ বুঝি। কিন্তু পাইথন 11 সহ বুঝে না, পাইথন 11 ছাড়া বুঝে, অর্থাৎ 10 থেকে বুঝে। রেঞ্জ যদি আমি হিসেব করি তাহলে সে 5 নিবে এবং 10 পর্যন্ত নিবে, 11 পর্যন্ত সে যাবে না। তো আমরা নর্মালি সাধারণভাবে কি বুঝি, যে 5 এবং 11, ঠিক আছে, এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, আমরা এইভাবে বলি। তো মধ্যে বলতে আমরা আসলে 11 সহই হিসেব করি নর্মালি। তো এই কারণে আমি যেটা করে নিব সেটা হচ্ছে 11+1, অর্থাৎ 12 দিব। তো এখানটা যদি আমি 12 দেই পাইথনে, তো রেঞ্জ ফাংশন কি করে, আমার এখান থেকে কত নিবে, সে 11 নিবে। তো আতাউল্লাহ, জিনিসটা এখন ক্লিয়ার? আতাউল্লাহ, ওকে, নাইস। তো এখানটা আমি কি লিখবো, ফর, ফর এন ইন রেঞ্জ। আমার রেঞ্জটা হবে কত, এক্স থেকে y+1, অর্থাৎ লোয়ার লিমিট এবং হায়ার লিমিটের সাথে 1 যোগ করব। ঠিক আছে, তো এরপর আমি কি করব, এরপর আমি এনটা মৌলিক কিনা চেক করব। ঠিক আছে, তো মৌলিক কিনা সেটা চেক করতে গেলে কি করা লাগবে, সবাই আমাকে একটু জানান তো। মৌলিক কিনা সেটা চেক করার জন্য 2 থেকে ওই সংখ্যা পর্যন্ত বা ওই সংখ্যার আগ পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে আমি ভাগ করব। তো ভাগ করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আরেকটা ফর নিব, ফর এক্স ইন রেঞ্জ। অর্থাৎ আমরা, আপনাদের মনে আছে আমরা যে নেস্টেড ফর এর কথা বা নেস্টেড লুপের কথা, একটা লুপের মধ্যে আরেকটা লুপ অ্যাপ্লাই করার সিস্টেমটা, এখানটায় ঠিক নেস্টেড লুপটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে যারা বলছেন লুপগুলো আরেকবার মানে রিপিট করার জন্য, লুপ কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, আপনারা শুধু একটু চোখ কান খোলা রাখুন। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা ডিসকাশনে, তারপর ধরেন প্রবলেম সলিউশনের মাধ্যমে আপনাদের এই জিনিসগুলো কিন্তু বারবার রিপিটেশন হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লজিক গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনার প্রবলেম সলভ করতে গিয়ে এসব জিনিস ইউজ হাজার হাজার বার ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলো দিয়েই প্রবলেম সলভ করতে হবে আপনাদের। তো টু কমা কি হবে, এন। এই ব্যাপারটা বুঝছেন সবাই? আমার এখান থেকে কিন্তু আমি এনটা নিয়ে আসছি, সেই এন পর্যন্ত আমি ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ এন এর আগ পর্যন্ত আমার যদি এন দিয়ে তো ভাগ করা যাবে, এন কে এন দিয়ে ভাগ করা পসিবল, সবাই তো এটা বুঝেন। ঠিক আছে, কিন্তু এন এর ঠিক আগ পর্যন্ত আমাকে চেক করতে হবে, তো আমি ওই কারণে নিব এন পর্যন্ত, n+1 দিব না ওই ক্ষেত্রে। ঠিক আছে, তো 2 থেকে এন পর্যন্ত এগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করব। তারপর আমি কি করব, ইফ, ইফ এন মডুলো এক্স, অর্থাৎ এন কে যদি এক্স দ্বারা ভাগ করে সেই ভাগশেষটা শূন্যের সমান হয়, তাহলে আমি কি প্রিন্ট করব,
প্রিন্ট নট প্রাইম। তো ব্যাপারটা সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, নাইস ধ্রুব। ওকে, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হওয়া যায়, বাকি প্রোগ্রামটা করা কোনো ব্যাপার না, কারণ আগের দিন কিন্তু সবার জানা হয়ে গেছে কিভাবে আহ, মানে এটা কিভাবে নির্ণয় করতে হয়, যে এটা সংখ্যা প্রাইম কি প্রাইম না সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগের দিন সবার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এতটুকু পর্যন্ত যে বুঝছে তার জন্য এটা আর কোনো প্রবলেমই না। আই হোপ এখন সবাই পারবে, ঠিক না? তাহলে এখন আমি কিন্তু কোডে চলে যাচ্ছি, ওটা বুঝিয়ে দিই। ওকে, নাইস। তো সবাই একটু খেয়াল করুন, আমি ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে লোয়ার লিমিটটা নিলাম, আপার লিমিটটা নিলাম, ঠিক আছে? তারপর কি করলাম, সেই আপার লিমিটের সাথে এক যোগ করলাম, একটু আগে যে রকম আমি ওয়াই এর সাথে কত যোগ করলাম, এক যোগ করলাম, ঠিক এখানটাও আপার লিমিটের সাথে এক যোগ করে নিলাম, একই সিস্টেম। এবং রেঞ্জের প্রত্যেকটা এলিমেন্টসকে আমি নাম্বার দ্বারা সূচিত করলাম, ঠিক আছে? তারপর এখানটা একটা লজিক অ্যাপ্লাই করলাম, যদি সেই নাম্বারটা কত হয়, একের থেকে বড় হয়, তাহলে কিন্তু সে এই কাজগুলো করবে, ঠিক আছে? নাম্বারটা একের থেকে ছোট হলে সে এই কাজগুলো করবে না, কারণ একের থেকে ছোট যেগুলো সেগুলো তো আমরা কি বলবো, প্রাইম কিনা প্রাইম না সেটা তো যাচাই করবো না, ঠিক না? তো সেক্ষেত্রে আপনি কোনো মেসেজও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর একের থেকে যদি বড় হয় তাহলে সে এখানটায় এসে ওই যে যে কাজটা একটু আগে বললাম সেই কাজটা করবে, ঠিক আছে? তো এখানটায় প্রাইম না সেটা প্রিন্ট করবে না, এখানটায় যেটা করবে সেটা হচ্ছে ব্রেক করে যাবে, ব্রেক করে সে এলসি গিয়ে প্রিন্ট করে দিবে। অর্থাৎ এখানটায় ব্রেক করা মানেটা কি, এখানটায় ব্রেক করা মানে হচ্ছে সে পরবর্তী আইটেম নিয়ে চেক করা শুরু করবে। ব্যাপারটা কি সবাই বুঝতেছেন? না বুঝলে আমাকে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করবো বোঝানো। অর্থাৎ মনে করেন এইখানটায় সে সিক্স নিয়ে আসছে নাম্বার হিসেবে, তো সিক্স ইজ গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে? সিক্স ইজ গ্রেটার দেন ওয়ান হলে সে এই ফর লুপে চলে আসছে। তো এখানে টু কমা সিক্স, টু কমা সিক্স হলে তো এখানটায় কত পাবে সে, ফাইভ পর্যন্ত যাবে। তো ফাইভ পর্যন্ত গেলে প্রথমে কত আসছে, টু আই এর মধ্যে। তো টু দিয়ে সে এটা কন্ডিশনটা ট্রু পাইছে, তো কন্ডিশনটা ট্রু পাইলে সে কি করবে, ব্রেক করবে। তো ব্রেক করে সে কোথায় যাবে, ব্রেক করে সে এই লুপটার বাইরে যাবে, এই লুপও এক্সিকিউট করবে না, এই এলসও এক্সিকিউট করবে না, সে কোথায় যাবে, এই এই লুপে যাবে। এই লুপে গিয়ে সে আবার এক যোগ করে নিবে, সিক্স এর পর কত আছে, সেভেন। সে সেভেন কে নিয়ে আবার নাম্বার নিয়ে এইখানটায় আসবে, এসে সে আবার কন্ডিশনটা চেক করবে, তখন কত আসছে, টু কমা সিক্স। মানে মানে দুই থেকে ছয় পর্যন্ত সে এগুলোকে নিয়ে রেঞ্জ গঠন করে সে ওই রেঞ্জের প্রত্যেকটা আইটেম দিয়ে কিন্তু চেক করে যাবে। তো চেক করার সময় সে যেহেতু এখানটা আছে কত, সেভেন, সেভেন কে টু দিয়ে ভাগ করবে, এটা স্যাটিসফাই করে না, ঠিক আছে? তারপর এলসটা কেন সেটা একটু বলতে যাচ্ছি, একটু খেয়াল করুন। তারপর কি করবে, টু দিয়ে যখন চেক করবে জিরো না, ঠিক আছে? এভাবে কিন্তু সে আবার চেক করতে থাকবে, ঠিক আছে? আবার চেক করে সর্বশেষ ফাইনালি প্রত্যেকবার চেক করার পর সে দেখবে যে কোনোটার জন্যই শূন্য হচ্ছে না, অর্থাৎ ব্রেকটা সে পাচ্ছে না, ব্রেকটাকে সে পাচ্ছে না। এটাকে যখন না পাবে তখন সে এই এলসটা এক্সিকিউট করবে। কথা বুঝছেন কেন এলসটা? ওকে, নাজমুল হুদা না? আহ, আমি আসলে যে স্ক্রিনটাতে, ওই স্ক্রিনটা আমার থেকে একটু ডিস্টেন্স আছে, তো যার কারণে আমি নামটা আসলে খুব ভালোভাবে খেয়াল করতে পারি না। তো আপনার কোশ্চেনের জন্য আপনাকে ধন্যবাদ। তো এখন কোশ্চেনটা বুঝছেন আপনি, আপনার যে কোশ্চেনটা ছিল? একটু আমাকে জানান। নাসিমুল না? নাসিমুল হাসান।
নাসিমুল হাসান, আপনার কোশ্চেনটা মানে আপনার কি, আপনি কি কোনো বিষয়টা কি এখনো কি আপনার ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। তো এলস এর ব্যাপারটা নিয়ে আপনার কোশ্চেনটা ছিল, এলস এর ইন্ডেন্টেশনটা এইখানটা হবে না এই ফর এর সাথে হবে? এক্স্যাক্টলি এটা এই ফর এর সাথেই কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু এই এর জন্য না। ঠিক আছে, এটা ফর এর সাথে কাজ করবে। কিভাবে কাজ করবে? যদি কোনো কারণে লুপটা ব্রেক করে, সে কিন্তু টোটালি এলস সহই ব্রেক করবে। বাট সে লুপটা এক্সিকিউট করে গিয়েছে, কিন্তু এই ইফটা কখনো একবারও সে কাজ করাতে পারেনি, অর্থাৎ ব্রেকটা পায়নি একবারও সে। তখন কিন্তু সে এলসে যাবে। বুঝছেন সবাই যাদের এই ফর এবং এলস নিয়ে কনফিউশন আছে? যাদের ফর এলস নিয়ে কনফিউশন আছে তারা কি সবাই বুঝছেন? ওকে, নাইস। তো তাহলে এরপর আমি যেটা করি সেটা হচ্ছে একটু রান করে দেখি। ঠিক আছে, পার্থপ্রতিম আচার্যি এখানে এই এলসটা ফর এর সাথে কাজ করে, অর্থাৎ এই যে ইফটা, ইফের মধ্যে আমি ব্রেকটা দিলাম, সে ইফটা তো চেক করছে প্রতিবার। তো এই ব্রেকটা যতক্ষণ পর্যন্ত না পাবে, সে ততক্ষণ পর্যন্ত লুপটা কিন্তু এই জায়গায় চালিয়ে যাবে, এখানটা আসবে না। তো ফর লুপটা একদম ফাইনালি, যে সে আর কিছুই করতে পারছে না, তখনই কিন্তু সে মানে অর্থাৎ ব্রেকটা সে একবারও পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এলসে যাবে, নতুবা সে এলসে যাবে না। পার্থপ্রতিম, এখন জিনিসটা ক্লিয়ার পরের সাথে এলসটা কিভাবে কাজ করে? পার্থপ্রতিম আচার্যি, আপনি কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কোডটা রান করি। রান করে আমি আপনাদের আউটপুটটা দেখাই, যেটা আসলে কেমন আউটপুট দেয়। যারা করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করতে পারেননি তারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানান। আমার এখানটা মেবি নেট প্রবলেম করছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি, প্রোগ্রামটা রান করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো আচ্ছা, এখানটায় বেশ কয়েকটা লাইন চলে আসছে, সেটা হচ্ছে পরবর্তীটার জন্য। এগুলোকে আমি একটু কমেন্ট আউট করে রাখি, এটার জন্য আসলে বেশ কয়েকটা লাইন চলে আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। আমি বারবারই একটা ভুল করতেছি, সেটা হচ্ছে পাইথন। আচ্ছা, এটা ক্লাস 15, আমি এখানটায় ক্লাস 16, এই কারণে একটু ঝামেলা করছে। আচ্ছা, সিডি ক্লাস_15। পাইথন। ওকে, তো গিভ লোয়ার লিমিট, সে আমার কাছ থেকে লোয়ার লিমিটে যাচ্ছে। তো দিলাম লোয়ার লিমিট 5। তারপর গিভ আপার লিমিট, তো আপার লিমিটে দিলাম 11। এন্টার দিলাম, সে আমাকে কি দেখাচ্ছে? 5 7 11। ব্যাপারটা বুঝছেন সবাই? এই প্রোগ্রামটা বুঝছেন? আমাকে একটু জানান কাইন্ডলি। ওকে, নাইস। ধ্রুব বুঝছে, তারপর ফাহিম বুঝছে।
লোয়ার লিমিটটা 2 হলে কি হয়, ওকে দিয়ে দেখা যায় লোয়ার লিমিটটা 2 হলে কি হবে। ঠিক আছে, আমরা দিয়ে দেখি। লোয়ার লিমিটটা 2 হলে, হ্যাঁ, লোয়ার লিমিটটা 2 হলে একটু ঝামেলা হতে পারে। তো এটা কিন্তু আপনি চাইলেই মেনটেন করে নিতে পারেন, যে কিভাবে আপনি এটা ঠিক করবেন সেই অনুযায়ী প্রোগ্রাম তৈরি করতে পারেন। তো আসলে যখন আপনি একটা প্রবলেম সলভ করবেন, সেই ক্ষেত্রে যেটা করবেন, এমনভাবে প্রবলেমটা সলভ করবেন যাতে সেই প্রবলেমটা মানে অ্যানালাইসিসটা এমনভাবে করবেন যাতে সেই প্রবলেমটা আরো পরবর্তী 10টা প্রবলেম সলিউশনের হেল্প হয়। ঠিক আছে, তো টুলসটা কিন্তু আসছে 2357। তো ক্লিয়ার? বেনজির ইসলাম, আপনার কোশ্চেনের সলিউশন পাইছেন? ওকে, তাহলে ক্লাসটা আজকের জন্য এখানে শেষ করি। আর আগামী 2 দিন ছুটি। তো ছুটি মানে হচ্ছে আপনারা ওপি এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ফুল ফাংশন টপিকটা রিকভারি পসিবল না এটা এই মুহূর্তে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার করে ফাংশন ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি, মানে আমাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি ফাংশনের ক্লাসটা ভালোভাবে দেখেছেন, বেশ কয়েকবার কন্টিনিউ করেছেন। ঠিক আছে, সেটা আগে আমাকে কনফার্ম হতে হবে। তো সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে আগে বুঝতে হবে আপনি যে দেখেছেন, তাহলে কিন্তু আপনি পয়েন্ট আউট করতে পারবেন আপনি ফাংশনে কোন জিনিসটা বুঝেননি। কথাটা বুঝছেন? জাহিদুল হোসাইন, আপনি কি আমার কথা বুঝছেন? যে আমি তখনই কিন্তু কনফার্ম হতে পারবো যে আপনি ফাংশনটা দেখছেন, যদি আপনি ফাংশন একটা পার্টিকুলার জিনিসকে বা পার্টিকুলার কয়েকটা জিনিসকে প্রবলেম হিসেবে ধরতে পারেন, তখনই আমার মনে হবে যে আপনি ফাংশনের ক্লাসটা রিপিট করেছেন। এর আগ পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হবে না। রাইট? তাহসিনুর রহমান, 2 দিন ছুটি। এই 2 দিনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সব জিনিসগুলো গ্রেড করার চেষ্টা করবেন আগের ক্লাসে। আর যদি আপনারা প্রবলেম সলভ করেন বিভিন্ন নেট থেকে বা যে কোনো জায়গা থেকে প্রবলেম সলভ করেন, তো প্রবলেম সলভ করার মানসিকতাটা এমন ভাবে করবেন যে আপনার একটা প্রবলেমের সলিউশন যেন আরো 10টা প্রবলেমের হেল্পফুল হয়। কথাটা বুঝছেন? এমন ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যাতে সেটা আরো 10টা প্রবলেম হেল্প করতে আপনাকে, মানে প্রবলেম সলভ করতে হেল্প করে। নট কপি, রাইট? শফিক সাব্বির, ইউ আর রাইট। নট কপি। কপি হচ্ছে একদম ফাইনাল সলিউশন। ঠিক আছে, ওকে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাসটা এখানটায় শেষ করছি। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর প্রিভিয়াস ক্লাসগুলোকে আগামী 2 দিনের মধ্যে যতটুকু পসিবল যে যে জিনিসগুলো বুঝেন না সেই জিনিসগুলো বারবার রিপিট করে করে, আপনাদের ভিডিও তো টেনে দেখা যায়, পজ করে দেখা যায়, ঠিক আছে, এভাবে টেনে পজ করে যে জিনিসগুলো বুঝেন না প্রত্যেকটা সিঙ্গেল আইটেম খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কারণ হচ্ছে আমাদের যে ক্লাসটা পরবর্তী ওপি, সেই ওপি তে প্রবেশ করতে গেলে কিন্তু আগের জিনিসগুলোর কনসেপ্ট খুব ভালোভাবে থাকা দরকার। ওপি তে গিয়ে যদি আপনি এসব জিনিসগুলো নিয়ে মানে কোশ্চেন করেন, সেক্ষেত্রে
আপনিও কিছু বুঝবেন না, বাকি যারা বুঝতে চেষ্টা করবে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলবেন। কথাটা বুঝছেন? তো ওপিতে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলোর কোনো কোশ্চেন করা যাবে না, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো একদম ভালোভাবে ক্লিয়ার করে আসতে হবে। আপনি যদি সেটা না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্লাসের জন্য একটা বোঝা হয়ে যাবেন পরবর্তী ক্লাসগুলোর জন্য। তো বোঝা না হয়ে কিভাবে পরবর্তী ক্লাসে সবাইকে হেল্প করতে পারেন সেই মানসিকতা নিয়ে কিন্তু আগান। আমার কথা বুঝছেন সবাই? ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সেটা তো বলেই দিলাম, আর বারবার রিপিট করার কোনো দরকারই নেই। ওকে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে 2 দিন পর।